গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকেই বৃষ্টির টুপটুপ শব্দ আর শীতল বাতাসের সঙ্গে শুরু হয়েছে আরও একটি মিষ্টি মধুর সকাল। হ্যাঁ বন্ধুরা, আমি সঞ্চিতা। আশা করি সবাই ভালো আছো। সকালবেলার এই ঠান্ডা অনুভূতিটা কাজের যেন এনার্জি আরও বাড়িয়ে দিচ্ছে। আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো, আমি আশা করব পুরো ভিডিওটা তোমরা দেখবে। তো চলো, সকালবেলা এক গাদা জামা কাপড় নিয়ে বসেছি। আগের দিন সব জামা কাপড়গুলো কেচেছিলাম রোদ দেখে, কিন্তু আমার ভাগ্যটা খুবই ভালো যে সব শুকনো হয়ে গেছে। আজকে যদি সিদ্ধান্ত নিতাম যে কাচবো, তাহলে আর এগুলো শুকনো হতো না। যাই হোক, সব জামা কাপড়গুলো পাট করে নিলাম। শাড়িও ছিল দুটো, শাড়ি দুটোও পাট করে নিলাম। এই শাড়িগুলো মিলতে আমার খুব অসুবিধা হয় বাড়িতে, কারণ আমার জায়গা এত কম, শাড়ি শুকনো হতেই চায় না। হাতের কাজ তো আর শেষ হয় না, একের পর এক এসে দাঁড়িয়ে থাকে। তো এখন আমার ঘরের সব কাজ হয়ে গেছে। আজকে ঠিক করেছি গ্যাসের কাজটা একটু ভালো করে মুছবো। রোজই মুছি, তবুও তাড়াহুড়োতে দুদিন ভালো করে মোছা হয়নি। তো আজ একটু সাবান দিয়ে মুছবো। আমার এই জানলাটার পিছন দিকে বিরাট বড় একটা পুকুর আছে। পুকুরের জলটা খারাপ হয়ে গেছে, আর সেখানে যত লতা পাতা সব জলটাকে ভর্তি করে দিয়েছে। তাই এদিকে আমার নেট লাগানো আছে একটা। আমরা পিছন দিকে যেতেও পারি না। নেট লাগানো আছে কারণ পিছন দিক থেকে যদি সাপ টাপ ঢুকে পড়ে রান্নাঘরে, সেই কারণে নেটটা লাগিয়ে রেখে দিয়েছি। আর এই নেটটাতে যত তেল গিয়ে আটকে যায় রান্নার, আমার কিছু করারও নেই। আর যখন আমার এই রান্নাঘরটা তৈরি করেছিল, তখন এই যে গ্যাস রাখার জায়গাটা এত উঁচু করে দিয়েছে, আমার ভীষণ অসুবিধা হয় এখানে দাঁড়িয়ে রান্না করতে। আর উপরটায় ঠিক মতো ভালো করে হাতও পাই না। একটা উঁচু টুল আছে, সেইটার উপরে উঠে আমাকে পরিষ্কার করতে হয়। তো এইসব তো গেল। বাসনগুলোও ধুয়ে নিলাম। অনেকগুলো বাসন রাখা ছিল সিঙ্কে, দেখলাম জল এসে গেছে, তা বাসনগুলোও ধুয়ে নিই। তারপরে মনে মনে ঠিক করলাম আজকে তো খুব একটা ভারী কাজ নেই, বোতলগুলো তাহলে একটুখানি সাবান দিয়ে ভালো করে ধুই। অনেক দিনই জলখাবার বোতলগুলো, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে অন্তত 4-5 দিন হয়ে গেছে বোতলগুলো ভালো করে ধোয়া হয় না। তো বোতলগুলো একটু সাবান দিয়ে ভালো করে ধুয়ে জল ভরে রেখে দিলাম। আর আমি জানো তো মাঝে মাঝে কলটাকেও একটু সাবান দিয়ে পরিষ্কার করে নিই, কারণ কলটা বারবার ইউজ হয় তো কলের মাথায় ভীষণ নোংরা হয়ে যায়। সিঙ্কটা রোজ সাবান দিয়ে ধুই। সব কাজ করে নিয়ে এবার আমি স্নান করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে আজকে সব সবজি টবজি সব কেটে নিলাম, কারণ আজকে বিপত্তারিণীর উপোস করব। সবজি কেটে নিয়ে 13 সবজির তরকারি খেতে হয়, তা সে 13টা সবজি কেটে নিলাম। কেটে নিয়ে এবার আমি ময়দাটা মেখে নিলাম। তার মাঝখানে ময়দাটা মেখে নিয়ে তরকারি বসিয়ে দিলাম। তেলের মধ্যে কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে সবজিগুলো আজকে আগে যেগুলো সিদ্ধ কম হয়, সেই সবজিগুলোকে আগে ভেজে নিলাম ভালো করে, নিয়ে বাকি সবজিগুলো দিলাম। বাকি সবজিগুলো দিয়ে ভেজে একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে তরকারিটা হয়ে গেল, আর আমি ওদের জিজ্ঞাসা করলাম ওরা কি খাবে আজকে। তা ওরা বলল যে মা আমিও সেটাই খাবো, তুমি যেটা খাবে। যাই হোক, আমার একটু কাজ কমে গেল, কারণ আমাকে আজকে আর ভাত বসাতে হবে না। ওরা বলল আমরা লুচি পরোটা খেয়ে নেব। তা তরকারিটা বসিয়ে দিয়ে ওদের জন্য টিফিন রেডি করে দিলাম। পরোটা আর এই তরকারি ওরা টিফিনে খেয়ে নিল। আমার একটু হাতের কাজটা কমলো। এইবারে আজকে যেহেতু 13টা লুচি খেতে হয়,
আর 13 সবজির তরকারি। কারণ আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমার মাও খেতেন এই বিপত্তারিণীর দিন 13টা সবজির তরকারি আর 13টা লুচি। সেই ট্র্যাডিশন এখনও চলছে আমাদের মধ্যে। তো যাই হোক, এই 13টা লুচির লেচি করে রেখে দিলাম আর ওদেরকে পরোটা ভেজে দিলাম। কারণ আমি আবার পুজোর দিকে চলে যাব, ওদের আর খাওয়া হবে না, ময়দা মাখাই আছে, যখন বলবে আবার গরম ভেজে দেব। সেই কারণে ওদের টিফিনটা দিয়ে তাড়াতাড়ি রেডি করে দিলাম। আগের দিন থেকেই ডুরি করে রেখে দিয়েছিলাম, কারণ সকালবেলা আমি জানি এত কাজের মাঝখানে আমি সময় পাবো না। আগের দিন থেকে ডুরি তৈরি করে রেখে দিয়েছিলাম। সেই ডুরিটা নিলাম আর ওর বাবা ফল মিষ্টি বাজার থেকে এনে দিল। সেই ফল মিষ্টি নিয়ে আমি রেডি হয়ে গেলাম মন্দিরে যাবার জন্য। কারণ দুবার মন্দিরে উঁকি মেরে দেখে এসেছি দরজার কাছ থেকে। আমাদের বাড়ির কাছেই যেহেতু মন্দিরটা, আমাদের বাড়ি থেকে দেখা যায়। কিন্তু আমার সকালের এত কাজ ফেলে আমি মন্দিরে যেতে পারিনি। এবার রেডি হয়ে চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে দেখলাম তখনও প্রচুর ভিড়, এত লোক গিজগিজ করছে। আমি তো ভাবলাম আমি বোধহয় সুযোগই পাবো না এত লোকের মাঝখানে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ালাম। দাঁড়ানোর পর দেখলাম একদল ঢুকেছিল মন্দিরে, তারা এক এক করে এবার বেরিয়ে আসছে, পুজো ওদের হয়ে গেছে। এই মন্দিরে গিয়ে দাঁড়ালাম লাইন দিয়ে দাঁড়ালাম। আমি তো ঢুকতেই পারছিলাম না, সবাই ঠেলাঠেলি করছিল। আর এই মন্দিরে না কোনো সিস্টেম মেনটেন করে না। যদি সবাই মিলে এক এক করে লাইন দিয়ে দাঁড়ায় তাহলে এত ঠেলাঠেলি হয় না। তো যাই হোক, যারা আছে তারা এই সিস্টেমটাকে ঠিক করতে চায় না বা করে না, বা মেনটেন করতে পারবে না বলেই করে না। কী কারণে করে না জানি না, একটা বিচ্ছিরি ব্যাপার। সব ভারী ভারী ফল মিষ্টি হাতে করে নিয়ে আসছে, আর ধাক্কা লাগলেই সব পড়ে যাবে। যাই হোক, ঠেলে ঠুলে ঢুকে গেলাম। তো মন্দিরের ভিতরে একটা কর্নার প্লেস নিয়ে নিলাম, নিয়ে ঠাকুরের কাছে দিয়ে দিলাম ফল মিষ্টি। আমাদের এই মন্দিরের একটা ভালো নিয়ম আছে, এই যে কোনো পুজোই হোক খুব সুন্দর করে নিষ্ঠা করে ঠাকুরমশাই। আর প্রত্যেকের ডুরি আলাদা করে নাম সংকল্প করে মায়ের ঘটে ঠেকিয়ে দেয়। এতে মনে না অনেকটা শান্তি হয় যে মায়ের কাছ পর্যন্ত ডুরিটা পৌঁছাতে পেরেছে। যদিও বিশ্বাসে মিলায় বস্তু। সবাই তো বসেই পড়েছে। ঠাকুরমশাই ভীষণ রাগ করছিলেন যে সবাই বাইরে যান, এভাবে বসে পড়লে হবে না। আমাদের মা শীতলা, এই শীতলা মায়ের কাছে যত পুজো সব হয় এই মন্দিরে। খুব ভালো লাগে বাড়ির সামনে এই মন্দিরটা। আমাদের বেশি দূর যেতেও হয় না কোনো পুজোর জন্য। যাই হোক, ঠাকুরমশাই এবার রেডি হয়ে গেলেন। সবাইকে হাতে ফুল নিতে বললেন, ফুল নিলাম। নিয়ে এবার উনি ব্রত কথা শুরু করলেন যে বিপত্তারিণীর উপোসটা কেন আমরা পালন করি, এবং ব্রত কথার মাধ্যমে সবাইকে প্রচার করলেন যে মা বিপত্তারিণীকে ডাকলে সবার জীবন থেকে দুঃসময় কেটে যাবে, বিপদ নাশ হবে এবং মা বিপত্তারিণী আমাদের সবাইকে রক্ষা করবেন। এইভাবে পুজো চলতে থাকলো আর সবাই হাত জোড় করে বসে মা বিপত্তারিণীর ব্রত কথা শুনতে লাগলো। তারপরে অঞ্জলি দিলাম। অঞ্জলি একবারেই হয়ে গেল, একবার ফুল নিয়ে 3 বার অঞ্জলি দিয়ে দিলেন। কারণ বারবার মায়ের দিকে ফুল ছুঁড়ে দেবে সবাই, সেই কারণে ঝুড়িতে করে সেই ফুলগুলো নিয়ে মায়ের ঘটের উপরে দিয়ে দেওয়া হয়।
এরপর পুজো হয়ে গেল, সবাইকে শান্তি জলও দেওয়া হয়ে গেল। শান্তি জল টল নিয়ে এবার বাইরে বেরোলাম। এতক্ষণ ধরে আমার সঙ্গে যারা যারা মা বিপত্তারিণীর পুজো দেখছো তাদের আমার অসংখ্য ধন্যবাদ, এবং মা যেন তাদের সকলের মঙ্গল করেন, তাদের জীবন থেকে বিপদ দূর করে দেন, আমি এই কামনাই করি। মন্দির থেকে মায়ের আশীর্বাদী ফুল নিয়ে বেরিয়ে এলাম বাইরে। বেরিয়ে এসেই আগে ডুরিটা হাতে পরে নিলাম, কারণ এই ডুরিটা না পরলে জল খেতে পাবো না। তারপরে মন্দিরে গেছি, আর শিব বাবাজিকে জল দেব না, তাই শিব বাবাজির কাছে গিয়েও দেখি ভীষণ ভিড়। যাই হোক একটু দাঁড়ালাম, সবাই সরে গেল। সরে যাবার পর তারপরে মন্দিরে উঠে মনের মতো করে বাবাকে পুজো করলাম। এই বাবাকে যখন পুজো করি তখন এমন একটা মনের মধ্যে হয়, বাবাকে জড়িয়ে ধরে প্রণাম করলে যেন মনে হয় স্বয়ং বাবা ওখানে বসে আছেন। আর এত মানসিক শান্তি লাভ করা যায় এই বাবাকে পুজো দিলে। বাবা ভীষণ কথা শোনে, খুব জাগ্রত বাবা। তো পুজো টুজো করে এবারে বাড়িতে চলে এলাম। বাড়িতে চলে এসে ফল প্রসাদ সবাইকে দিলাম। দেবার পর এবার আমার তো পেটের ভেতরে ছুঁচোর দৌড়াদৌড়ি হচ্ছে, কি করব, তাই জন্য চলে গেলাম রান্নাঘরে। একটু মিষ্টি মুখে দিয়ে রান্নাঘরে গিয়ে এবার 13টা লুচি ভেজে নিলাম। ভেজে নিয়ে এইবারে বসে পড়লাম খাবার জন্য, কারণ আমি আবার বেশিক্ষণ খালি পেটে থাকতে পারি না। ভীষণ গ্যাস মাথায় উঠে গিয়ে মাথার যন্ত্রণা হয়। খালি পেটে বেশিক্ষণ থাকলেই আমার মাথার যন্ত্রণা হয়। যাই হোক পুজো টুজো দিয়ে এসে এবার আমি খেতে থাকি। আজকের খাবার হচ্ছে 13টা লুচি, তরকারি, 13 সবজির, আম, মিষ্টি আর কলা। অবশ্য এগুলো আমি একসঙ্গে খাবো না, এগুলো আমি বারে বারে খাবো। এক পাতে 13টা লুচি নিয়ে বসতে হয়, তাই বসেছি। তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে এসে গেছি। আমি খেতে থাকি। যারা আমার নতুন বন্ধু আছো তাদের যদি আমার ভিডিওটা আজকে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবে। আমার পাশে থেকো। আজকের মতো বিদায়। মা বিপত্তারিণীর সবার মঙ্গল করুক, সবার বিপদ কাটিয়ে দিক, সবাই ভালো থাকো। ততক্ষণ অপেক্ষা করো, আসছি। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।